মঈন শেখ বাংলাদেশের একজন সুপরিচিত লেখক। যদিও তিনি রাজধানী কেন্দ্রিক লেখক নন, রাজধানী থেকে অনেক দূরে রাজশাহীরও একটি গ্রাম তানোরে তার অবস্থান, এবং তিনি সেখানে পেশাগতভাবে একজন স্কুল শিক্ষকের দায়িত্ব পালন করেন। কিন্তু এরই মধ্যে মধ্যে নিয়মিত লেখালেখি করেন, মূলত কথা সাহিত্য। তার বেশ কিছু গল্পগ্রন্থ, উপন্যাস, কিশোর সাহিত্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার একটি বই কলকাতার আনন্দ পাবলিশার্স থেকেও প্রকাশিত হয়েছে, কুসুম কথা, বেশ ক বছর আগে। এছাড়া তিনি নিয়মিত আমাদের বিশেষ সংখ্যাগুলো লিখছেন, এই সংখ্যায়। আর নানা ধরনের সাহিত্যিক কর্মকাণ্ড, মূলত রাজশাহী ভিত্তিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাহিত্যিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রাখেন তার জীবন ও জীবিকার পাশাপাশি। তো সম্প্রতি তিনি ঠিক কথা সাহিত্য নয়, উপন্যাস নয়, একটি ভিন্ন ধর্মী গ্রন্থ রচনা করেছেন। এটি এক ধরনের সাংবাদিক সুলভ কৌতূহল থেকেই তিনি শুরু করেছিলেন। বই পড়া নিয়ে যে মানুষগুলো নিজেদের ব্যাপৃত রাখেন, পাঠ যাদের নেশা, বই সংগ্রহ, বইয়ের প্রচারণা, এক কথায় বইয়ের মানুষদের প্রতি তার একটি প্রবল কৌতূহল সম্প্রতি জেগে ওঠে, এবং তিনি সেই কৌতূহলের বশবর্তী হয়ে দূর দূরান্তে ভ্রমণ করেছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করার জন্য, তাদের সঙ্গে আলাপ করার জন্য, তাদের চিন্তা ভাবনা, তাদের পঠন পাঠন, এমনকি এদের মধ্যে কেউ কেউ লেখালেখিও করে থাকেন, তাদের লেখালেখির খোঁজখবর নেওয়ার জন্য। এবং মূলত এই অভিজ্ঞতাগুলোকে নিয়েই, এই মানুষগুলোকে নিয়ে, এই মানুষগুলোর সঙ্গে তার যে ভাব বিনিময় এবং তাদের যে মানুষ জগৎ, তারই একটি বিস্তৃত প্রতিবেদন তিনি রচনা করেছেন একটি সাম্প্রতিক গ্রন্থে। গ্রন্থটির নাম আলো হাতে চলিয়াছে। তার প্রচ্ছদ আলো হাতে চলিয়াছে আঁধারেরও যাত্রী। আপনারা জানেন এটি বিখ্যাত পংক্তি রবীন্দ্রনাথের। তো তিনি এই মানুষদেরকে আসলে আলোর পথিক বা আলোর দিশারি হিসেবেই এখানে উপস্থাপিত করেছেন। তো বইটির বিশদ বলার আগে মঈন শেখের আরেকটু পরিচয় দিয়ে রেখে, বিশেষ করে তার কাজগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। আগেই বলেছি, মঈন শেখের জন্ম রাজশাহী তানোরে 1979 সালে। অর্থাৎ তিনি এখনও 50-এর কোঠায় ছোঁননি, 47 বছর বয়সে। ইতিমধ্যে গ্রন্থ বেশ কটি রচিত হয়েছে। উপন্যাস যেমন কুসুম কথা, যার কথা একটু আগেই বললাম, আনন্দ থেকে প্রকাশিত হয়েছে। ফসলের ডাক, লবঙ্গলতার সই, কুমোর বউ, এই নামগুলো থেকেই বোঝা যায় যে এক ধরনের মাটি ঘেঁষা, জীবন ঘনিষ্ঠ, নিম্নবর্গীয়, প্রান্তজনীয় মানুষদেরকে নিয়েই তার আসলে লেখালেখি, তার ওঠা বসা, তার চিন্তাভাবনা, তাদেরকে ঘিরেই আবর্তিত হয়েছে, এবং তারই বহিঃপ্রকাশ এই গ্রন্থগুলো। তার গল্পগ্রন্থও রয়েছে গোটা তিনেক: নীল পলাশ অথবা বহু বাসন্তী, ধান জ্যোৎস্নার উল্কি, যেতে যেতে পথে। কিশোর গল্পগ্রন্থ খেজুরে ভূত, চশমাভূত। কিশোর উপন্যাস পটলডাঙ্গার পটলা, চিন্টু ভূতের পাঠশালা, জিনের বাড়ি মুর্শিদপুর। যথারীতি আর সব সাহিত্যিকদের মধ্যে একটি কাব্যগ্রন্থ তার রয়েছে, হয়তো এটি দিয়েই তার সাহিত্যে আগমন ঘটেছিল আমাদের অনেকের মতোই। চুম্বন ঘ্রাণে আসুক মৌমাছি, নামটি বেশ কাব্যিকই বটে। এছাড়া একটি প্রবন্ধের বই আমি দেখতে পাচ্ছি, নাম পদ্যের চরকা গদ্যের বারান্দা। অর্থাৎ তার বহুমুখী বিচরণ, সাহিত্যের সব শাখাতেই বিচরণ আপনি দেখতে পাচ্ছেন। সব ধারা নিয়েই তার আগ্রহ, কৌতূহল রয়েছে, এবং তারই একটি নমুনা এই গ্রন্থটি, যেটা একেবারেই ভিন্ন ধর্মী তার অন্যান্য সমস্ত বই থেকে। তো এই বইয়ের একটি ভূমিকাও তিনি লিখেছেন, কেন এই ধরনের একটি বই লিখতে গেলেন, তো সেই ভূমিকাটিরও প্রিয় অংশ আমি পাঠ করতে পারি।
হ্যাঁ, তিনি প্রথমেই বলছেন, আচ্ছা, তার এই গ্রন্থের উৎসর্গ করেছেন তিনি কবি ও সাংবাদিক আবুল কালাম মোহাম্মদ আজাদ। লিখেছেন, ঝোপ জঙ্গল থেকে সৌরভ ছড়ানো বুনো বেলিদের সবার সম্মুখে নিয়ে আসেন যিনি। অর্থাৎ ওই ওই ধরনের একজন মানুষ, যাদেরকে নিয়ে এটি লিখেছেন, যিনি একই কাজ করেন, মানুষদেরকে খোঁজ করে বার করে আনেন, সামনে উপস্থাপন করেন, তাদের কাজগুলো সম্পর্কে আমাদের অবহিত করেন। তো মঈন শেখের ভূমিকাটির কথা বলছিলাম। ভূমিকাটিও একটু বড়ই, তবু দেখা যাক কতটুকু পাঠ করা যায়। আমি শুরু থেকে পড়ছি। তিনি লিখছেন, এমন বিষয় নিয়ে লিখছি কেন? সাধারণের প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন এর পরে, কারণ আসলে আমরা যাদেরকে সাধারণ বলি তারা ঠিক কতটা সাধারণ, নাকি আমরাই সাধারণ? হ্যাঁ, তো সেই প্রশ্ন রেখেই তিনি বলছেন, সাধারণের বই পড়া নিয়ে লিখবার দরকারই বা কি? এমন হাজারো প্রশ্ন অনেকেই তুলতে পারেন। এমন প্রশ্ন আমার মধ্যেও যে ঘাই মারেনি তা নয়, আমিও ভেবেছি। গল্প উপন্যাস বাদ দিয়ে আমি এগুলো কি করছি? বলা চলে নানা প্রতিকূলতা টপকেই এই কাজে হাত দেওয়া। তবে শুরুর শুঁয়োপোকা, মানে এমন একটি বিষয় লেখার ভাবনা যিনি আমার মাথায় ঢুকিয়েছিলেন, তিনি কলকাতার জাহিরুল হাসান। জাহিরুল হাসান স্বনামধন্য সম্পাদক, গবেষক ও জীবনীকার। তিনি একটি পত্রিকা করেন বাঙালির বই পড়া নামে। সাধারণ বিষয় বই পড়া নিয়ে আসতে একটি পত্রিকা সম্পাদনা করেন কলকাতায় জাহিরুল হাসান। বছরে একটাই করেন, কয়েকটি সংখ্যা করেই হইচই ফেলে দিয়েছেন। তিনি 2022 সালের মাঝামাঝি আমাকে ফোন করেন। জানি না তিনি কার কাছ থেকে নম্বরটা সংগ্রহ করেছেন। তার পরিচয় পেয়ে প্রথমে কিছুটা থমকে গিয়েছিলাম, পরে আরও অবাক হলাম যখন তিনি আমার কাছে সাধারণের পাঠ অভিলাষ নিয়ে একটি লেখা চাইলেন। আমি প্রথমে বিনয়ের সাথে না করেছিলাম, বলেছিলাম, ভাই, এই লেখার যোগ্য আমি নই, আপনার পত্রিকায় আমার লেখা বেমানান ঠেকবে। সাথে সাথে তিনি জোর দিয়ে বলেছেন, সেটা আমি দেখব, আপনি লিখুন। আমি আর কথা বাড়াইনি, আসলে বাড়াতে সাহস পাইনি, তো বলেছিলাম আচ্ছা। এরপর বই করার বিষয়ে যিনি সাহস জুগিয়েছেন তিনি কবি পিয়াস মজিদ। পিয়াস মজিদ কোনোভাবে আমার আগের লেখাটি, অর্থাৎ সাধারণে পাঠ অভিলাষ বিষয়ক লেখাটি পড়েন, পড়েই লেখা ও লেখার বিষয় নিয়ে তারিফ করেন এবং একটি পাণ্ডুলিপি করার বিষয়ে জোর দেন। তার কথাতেই মূলত বই প্রকাশের সাহস পাওয়া। এই বই প্রকাশে বিষয়টি নিয়ে প্রথমে যে প্রবন্ধটি লিখি তাতে অনেকের নাম থাকলে প্রাধান্য পেয়েছিল 4 জন: সোহরাব আলী, হাসিনা বানু হাসি, রণজিৎ কুমার পাল এবং সত্যেন্দ্রনাথ প্রামাণিক। সোহরাব আলীর বাড়ি আমার গ্রামের পাশের গ্রামে, তাকে আশৈশব চিনি, তবে তার পড়াশোনার বিষয়ে জেনেছি অনেক পরে। আর যতই জেনেছি ততই অবাক হয়েছে মনে মনে। সমাজ নিকটজনদের অবহেলা খুঁড়িয়ে খুঁড়িয়ে 70 বছর পার করা মানুষটার চিন্তার মেরুদণ্ড কতই না দৃঢ়। তিনি যা পড়েছেন তা আমার এই এক জীবনে পড়া সম্ভব নয়। তিনি শুধু পড়েছেন তাই নয়, তিনি যা পড়েছেন সেটা অন্যকেও পড়িয়েছেন। নিজে বই কিনে অন্যকে বিলিয়েছেন, যার অধিকাংশই ফেরত পাননি। এরপর খোঁজ পাই সত্যেন্দ্রনাথ প্রামাণিকের। তার বাড়িও আমার পাশের গ্রামে। তাকে আগে চিনতাম না, তার সন্ধান পাই সোহরাব আলীর কাছেই। সত্যেনকে বলা চলে সোহরাবের সাগরেদ। সত্যেন কিন্তু কোনোদিন স্কুলে যাননি। তিনি সত্যিই এক বিস্ময় মানব। তিনি পড়া শিখেছেন মায়ের কাছে, চিন্তা করতে শিখেছেন প্রকৃতির কাছে। তিনি লিখতে শিখেননি, শুধু পড়তেই পারেন। তিনি যেমন পড়ুয়া তেমনি আঁকিয়ে, তবে তার কথা ঘন্টার পর ঘন্টা যে কোনো শ্রোতা শুনবেন মন্ত্রমুগ্ধের মতো। এখন তার পড়ার বিষয় হয়েছে তুলনামূলক ধর্মতত্ত্ব, নৃতত্ত্ব এবং দর্শন। হাসিনা বানু হাসি সন্ধান পাই কাকতালীয়ভাবে। তার বাড়িও তানোর উপজেলার এক নিভৃত গ্রামে। স্বামী পরিত্যক্ত শ্রবণ প্রতিবন্ধী জীবন বহনকারী রমণী সাথী হিসেবে বেছে নিয়েছিলেন বইকে। সমাজ, স্বামী ও সময় তার সাথে প্রতারণা করলেও বই তার সাথে প্রতারণা করেনি। ক্লাস 9-এ উঠেই বিয়ে হয় হাসিনার, ফলে প্রাতিষ্ঠানিক পাঠপর্ব চুকে যায় সেখানেই। প্রায় 30 বছর ভঙ্গুর জীবন বয়ে বেড়ানোর পর পড়ার পাশাপাশি তিনি কলম তুলে নেন হাতে। অন্ধকারের আলোকে গায়ে মনে মেখে লিখেন প্রথম কবিতা অন্ধকার শিরোনামে। সেই শুরু। এখন তার কবিতার সঙ্গে 2000 ছাড়িয়ে। লিখেছেন গান, গল্প, নাটক, লিখেছেন অনেক সনেটও। এই বুনোফুল ঝোপ জঙ্গলের আড়ালে থাকলেও সৌভাগ্য আমি তার সন্ধান পাই। ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়া 66 বছরের মানুষটাও যেন আমার খটখট শব্দে নতুন করে জেগে ওঠেন। আমারও মন চায় তাকে নিয়ে লিখতে। রণজিৎ কুমার পালকে পাই কুমোরদের বিষয়ে জানতে গিয়ে। পালদের জবুথুবু গ্রামের জবুথুবু এক বৃদ্ধের হাতে সেদিন দেখি খ্যাতিমান জীবন চরিতকার শ্রী যোগীন্দ্রনাথ বসুর বই।
100 বছর আগের এই বইকে দেখে আমি কপালের চোখ না তুলে পারিনি, কারণ এই গৃহের অমন এক উস্কো খুস্কো বৃদ্ধের হাতে পতিব্রতা দেখে অবাক না হয়ে পারেনি। কারণ কথায় কথায় জানি তিনি একসময় তুখোর যাত্রাভিনেতাও। ২০-৩০টি নাটকের বই তার জং ধরা টিনের বাক্সে এখনও রক্ষিত আছে। তার চিন্তা, কথা বলার ধরন, তার বই পড়ার পরিধি দেখে বাক্সটার দিকে বারবার তাকাচ্ছিলাম। বাক্স জং ধরা হলেও তার ভেতরের অনেক মণিমাণিক্য। রণজিৎ পাল নিজে যেমন। আমার এই বিষয় লেখালেখি প্রথম খবর প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আবুল কালাম মোহাম্মদ আজাদ জানতে পেরে নতুন করে সন্ধান দেন নাটোরের অলকা ভৌমিকের। অলকা ভৌমিকও কখনো স্কুলে যাননি। তার পড়া বলতে শিশু শিক্ষা, বাবার কাছেই পড়েছেন বাড়িতে। যৌবন পাবার আগেই বাবা মা বিয়ে দেন তার, কিন্তু স্বামী সুখ ভালো জোটেনি। মদ্যপ স্বামীর নির্যাতন নানাভাবে তাকে হজম করতে হয়েছে প্রতিনিয়ত। স্বামী একসময় মারা যান, নিঃসঙ্গ আর নিঃসন্তান জীবন বয়ে বেড়াতে বেড়াতে বড় ক্লান্ত হয়ে পড়েন জীবন চাতালে। অবশেষে সুখ খোঁজেন বইয়ের ভাঁজে। জীবনকে আড়াল করেন পড়াশোনার মাধ্যমে। একসময় কলমও তুলে নেন, এক এক করে লিখেন কবিতা, গল্প, জীবনী। বই প্রকাশিত হয় প্রায় 14টি। বইগুলো করেছেন বিভিন্ন আত্মীয় স্বজনের খোরাকি বাবদ দেয়া টাকা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে। এখন পাণ্ডুলিপি আছে 8টির মতো। এগুলোও দেখলাম তার বাড়িতে গিয়ে। 80 বছরের এই বিদুষী নারীর সাথে কথা বলে মুগ্ধ না হয়ে পারিনি। আহ রাশিদুল ইসলাম একজন রিক্সা চালক। অবাক হওয়ারই কথা, তাকে নিয়ে লিখবারই বা কী আছে। কিন্তু তিনি যতটা না পেটের জন্য রিক্সা চালান, তার অধিক রিক্সা চালান জ্ঞানান্বেষণের জন্য। পরিচিত হতে চান বিভিন্ন অঞ্চলের উপভাষার সাথে, বাক্যে ক্রিয়াপদের ব্যবহার নিয়ে গবেষণা করেন। যদিও তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন নেই, অথচ পড়েছেন বিশ্ব সাহিত্যের নানা বই। পড়ছেন প্রাচীন থেকে বর্তমানের বাংলা ভাষার নানা ব্যাকরণ। তার পাঠ, গবেষণা পদ্ধতি, বিষয় আমাকে মুগ্ধ করে। তার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করি। রশিদুল ইসলামেরও খোঁজ পাই আবুল কালাম মোহাম্মদ আজাদ ভাইয়ের মাধ্যমে। ঠিক একইভাবে কবি ইমরান মাহফুজ আমাকে সন্ধান নেন নওগাঁর শিহাব আলীর। ইমরান তার সম্পর্কে আমাকে বলেন যে না গিয়ে পারলাম না। কবি তালিম হোসেনের বাড়ির কাছেই তার বাড়ি। শিহাবের বইয়ের ইমারও তার পড়াশোনার বহর দেখে নিজেকে বামুন বামুন ঠেকছিল। শিহাব 1985 সালে এসএসসি পাশ করলো, আর কলেজে ভর্তি হয়নি। তিনি যেন বুঝে গিয়েছিলেন প্রতিষ্ঠানের নির্দিষ্ট গণ্ডির পড়াতে তার পোষাবে না। তাই তো তার ছেড়ে ভর্তি হলেন বিশ্বজোড়া স্বাধীন পাঠশালায়। শিহাবের কাছে দেশভাগের উপর যতগুলো বই আছে, তা বোধ হয় অনেক গবেষকের কাছেও নেই। মজার ব্যাপার, তিনি কখনো কখনো শুধু বই কিনতেই কলকাতা চলে যান। দেশ বিদেশে নানা পত্রপত্রিকাও আছে ঘর ভর্তি। তার বাড়ি যেন বইয়ের বাগান। আরেকটু বাকি আছে, পড়েই ফেলি ভূমিকার শেষ পর্যন্ত। এভাবে খোঁজার দড়া ধরে এগিয়ে যেতে যেতে আমার কাঙ্ক্ষিত বস্তু এক ইমারত হয়ে ধরা দিল। এই ইমারতের নাম ফরিদ গাজী। ফরিদ গাজীর বাড়ি যশোর শহরে, জন্ম পাকিস্তানের কোয়েটাতে। বিভিন্ন ধাপে ধাপে তিনি 8ম শ্রেণী পর্যন্ত পড়েছেন, আর হয়নি। তবে তার জ্ঞান সাধনা সব কিছুকে ছাড়িয়ে গেছে। তিনি বাংলা সাহিত্য থেকে শুরু করে বিশ্ব সাহিত্যের নানা বিষয় চর্চা করেছেন। বাদ নেই মার্কস, এঙ্গেলস, হেগেলও। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সহ জ্ঞানচর্চার নানা মাধ্যমে তার অগাধ পাণ্ডিত্য। তার পাশে বসে ঘন্টার পর ঘন্টা কথা শুনলেও একঘেয়েমি লাগবে না। চিন্তার ফারাক থাকলেও তাকে যেন কেন জানি বর্তমানের আরও জালি মাতুব্বর বলতে ইচ্ছা করে। নিত্য জীবনের নানা ঘাত ও প্রতিঘাতের সাথে যুদ্ধ করা 67 বছরের এই জ্ঞান সাধকের সন্ধান পাই কবি গবেষক মহিউদ্দিন মোহাম্মদের মাধ্যমে। ফরিদ গাজীর সন্ধান আমাকে আরও প্ররোচিত করে এই বইটি রচনার ক্ষেত্রে। এছাড়া যাদের এই কাজের মধ্যে যুক্ত করেছি তাদের কম বেশি আগে থেকে চিনিও জানি। এদের মধ্যে নতুন হলেন আশরাফুল হক পলাশ, নওগাঁর মান্দা উপজেলায় বাড়ি। তিনি নিভৃতচেরি, জ্ঞান অন্বেষী, গবেষক, সম্পাদক। অজগ্রামে থাকলেও জ্ঞানের বিঘত মশাল তার হাতে সবসময়। আমি কাজ করছি খুব অল্প সংখ্যক মানুষকে নিয়ে। এমন অসংখ্য মানুষ ছড়িয়েছে সারা বাংলাদেশ জুড়ে। তাদের সবাইকে নিয়ে আমার কাজ করা সম্ভব নয়, হয়তো করবেন কেউ, করা দরকার। বইমুখী করার ক্ষেত্রে উদাহরণ হিসেবে তাদের সামনে আনা যেতেই পারে। তবে আমার এই প্রাথমিক চেষ্টা সকল বইপ্রেমী, জ্ঞান পিপাসু সাধারণ পাঠকের প্রতি অতল শ্রদ্ধা স্মারক হিসেবেই দেখাতে চাই। যতই আসুক এআই, তথ্য প্রযুক্তি কিংবা লাইব্রেরি, টিকে থাক বই, টিকে থাক পড়া, টিকে থাক বই পড়া, চলন্ত মানুষগুলো। এই প্রত্যাশা ব্যক্ত করেই তিনি বইয়ের ভূমিকাটি শেষ করেন। বইয়ে 2টি বিভাগ রয়েছে। একটি হচ্ছে আলো হাতে চলিয়াছে, আর একটি হচ্ছে 10 দিগন্তের উড়াল। আলো হাতে চলিয়াছে এই মানুষদেরকে নিয়েই, এরকম আরও বেশ কিছু মানুষদেরকে নিয়ে বিস্তৃত বিশদ লেখা। আর 10 দিগন্তের উড়াল মূলত এক ধরনের সাক্ষাৎকার, লিখিত সাক্ষাৎকার। তিনি তাদেরকে 10টি প্রশ্ন দিয়েছিলেন। প্রশ্ন উত্তরে তারা যা লিখেছেন, বলেছেন, সেগুলো নিয়েই রচিত হয়েছে এই বিভাগটি। তো এভাবে তিনি আমাদের কাছে এমন একটি বই তুলে দিয়েছেন, তা একদিকে যেমন আমাদের এই
দেশ, মানুষ, সমাজ, বিশেষ করে আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলার যে বৌদ্ধিক পরিমণ্ডল তার সম্পর্কে অবহিত করবে। একই সঙ্গে বই পড়ার প্রতিও একটি প্রজন্মকে আকৃষ্ট করে তুলবে বলে আমি বিশ্বাস করি। আর সব মিলিয়ে মঈন শেখ তার কথা সাহিত্যের পাশাপাশি এই ধরনের মননশীল সাহিত্য রচনা করে তার নিজের জন্যও একটি খুব প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো শেষ করছি আজকের এই উপস্থাপনা। তবে তার আগে ওই রিক্সা চালানোর চালক যাকে নিয়ে তিনি লিখেছেন সেইটি একটু পড়ি রশিদুল সম্পর্কে। একটু বেশ ভালোই লাগছে এই জায়গাটা দেখতে, যে ব্যাকরণ ঘাটাঘাটি ও বৈষম্য। রশিদুলের বই লেখার চেষ্টা করছেন। ক্রিয়াভিত্তিক বর্ণবিধির উপন্যাস লিখতে গিয়ে রশিদুল পড়েছেন বিস্তর। তার কাছে আছে বাংলা ব্যাকরণের অনেক বই, সংস্কৃত পণ্ডিত শান্তিনিকেতন অধ্যাপক হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ, কলিম খান ও রবি চক্রবর্তী ক্রিয়াভিত্তিক ও বর্ণভিত্তিক ভাষা দর্শন, ধীরেন্দ্রনাথ তরফদারের বৈদিক ব্যাকরণ, প্রথম বর্ণনামূলক ভাষাবিদ ও ভাষাবিজ্ঞানের জনক পাণিনির অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণ, রাজা রামমোহন রচিত গৌড়ীয় ব্যাকরণ, ভাষা সাহিত্য বিষয়ে ডক্টর সুকুমার সেন রচিত ভাষার ইতিবৃত্ত, গুরুপদ হালদারের ব্যাকরণ দর্শনের ইতিহাস, বিমানচন্দ্র ভট্টাচার্যের সংস্কৃত সাহিত্যের রূপরেখা, দিলীপ কুমার ভট্টাচার্যের বাংলা ভাষা সংস্কৃত চর্চা সহ আরও বই রয়েছে তার কাছে। সম্প্রতি তার বাড়িতে গিয়ে দেখা গেল ছোট্ট খুপড়ির মতো এক কক্ষের মাটির ঘর, ঘরে বই রাখার কোনো শেলফ নেই। সদ্য পড়ছিলেন ধীরেন্দ্রনাথ তরফদারের বৈদিক ব্যাকরণ, সেটা পাওয়া যায় বিছানায়। ঘরের শোয়ার জায়গার পাশাপাশি আলু পেঁয়াজের সঙ্গে রেখেছেন 3 বস্তা বই। একে একে বের করলেন সংকীর্তনের ভোলগা থেকে গঙ্গা, আহমেদ শহীদের বাংলা বাঙালি বাংলাদেশ, শ্রীমন্ত বুবাইয়ের দ্বিতীয় লিঙ্গ, সত্য সেনের আলবিরণী, আক্তার এসে খুঁয়ারি, মোহাম্মদ আব্দুল হালিমের দার্শনিক প্রবন্ধাবলী, তত্ত্ব বিশ্লেষণ, কৃত্তিবাসী রামায়ণ, কলস্তায়ের ওয়ার এন্ড পিস, আনা কারিনা, ইভাল নোয়া হারারির স্যাপিয়েন্স, ভিক্টর হুগোর লে মিজারাব, গোর্কির মা। রাশিদুল বললেন ও তার সব বই ভালো লাগে, সবচেয়ে বেশি টানে ম্যাক্সিম গোর্কি আর শরৎচন্দ্রের লেখা। তো বছর আগে চট্টগ্রাম থেকে ফিরে এখন বাড়িতেই আছেন রশিদুল। হ্যাঁ, তার সম্পর্কে আরও কিছু লেখা, তার বইগুলো সম্পর্কে কিছু বর্ণনা আছে। তার গৌরীর পান্তাবেলা নামক উপন্যাসটি সম্পর্কে কিছু লেখা আছে। সবশেষে তার যে বইটি এখন লিখছেন পাণ্ডুলিপি ও বর্ণবিধি, এর সম্পর্কে কিছু আলোকপাত করে বইটি শেষ করেছেন মঈন শেখ। আমি মঈন শেখকে আমার প্রাণ ভরা ভালোবাসা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ ও অভিনন্দন জানাই এই ধরনের একটি গ্রন্থ রচনার জন্য। এর মাধ্যমে প্রজন্ম যেভাবে যেরকম বই পড়ার প্রতি আগ্রহী হবে, তেমনি আমাদের সমাজেও যে বইকে জনপ্রিয় করার জন্য যে মানুষগুলো দৃশ্যের আড়ালে একেবারেই অপরিচয়ের অবগুণ্ঠন চাপা পড়া মানুষগুলোর সম্পর্কে তিনি আমাদেরকে জানালেন, তারাও নিশ্চয়ই বইটি পড়বেন, তারা উৎসাহিত হবেন, আলোকিত হবেন এবং তাদের আলো আরও অনেক দূর ছড়িয়ে পড়বে, এমনই প্রত্যাশা জানিয়ে মঈনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আপনারা বইটি সংগ্রহ করবেন। বইয়ের প্রকাশক হচ্ছে ঐতিহ্য। বইয়ের মূল্য 360 টাকা। প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু। এটি আপনারা ঢাকার যে কোনো বই ঘরেই পাবেন, রকমারিতেও পাওয়া যেতে পারে। সবশেষে তার লিখে দেওয়া উৎসর্গ বাণীটিও আমি পড়তে চাই। আমাকে উপহার দেওয়ার সময় যেদিন উপহার বাণীটি লিখে দিয়েছিলেন যে আলম খুরশেদ একজন শুভ্র আর ন্যায় চেতনার মানুষ, যার সামনে দাঁড়ালে চূর্ণ হয় আমৃত্য, তাকে শ্রদ্ধা ও ভালোবাসায়। মঈন শেখ, 29 এপ্রিল 2026 তার লেখা। এই নিয়েই থাকলো আমার আজকের উপস্থাপনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বইয়ের সঙ্গে থাকবেন, বইয়ের মধ্যে থাকবেন।